আমি পদ্মজা। পর্ব ৮ লিখেছেন ইলমা বেহরুজ। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কী ঘটেছে, কেন তিনি এমন কাঠখোট্টা। ছেলের খুনিকে কোন মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে নাকি অন্য কারণ? কোনো উত্তর নেই। এসব ভাবলেও উল্টো মাথা ব্যথা করে। অন্য অন্য ৮-১০টা পরিবারের মতো কেন না তারা? নাকি গোপনের সব পরিবারই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাবার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে বললেন, পদ্ম, জি আম্মা, আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করল। তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম মা? হেমলতা জবাব দেননি। খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনার সুতো কাটল কারো পায়ের আওয়াজ শুনে। গাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান। এই ছেড়ি যা এন থাইকা। পদ্মজার কান্না পায়। খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায়। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। ৩ বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটার হাসির রোগ আছে বোধ হয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে, চুপ কর না। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে। লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছি আজ। পদ্ম প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, পদ্মর প্রশ্ন, বাংলা পড়া শিখে এসেছি আজ। পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে ছেড়ি, বাড়িত শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করল। সে অলন্দপুরের মাতাব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে, পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজার 14 গোষ্ঠী মূর্খ 2-3 জন ছাড়া। তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষায় শিখিয়েছেন, উনিও বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আচ্ছা বাদ দে, শোন, কাইল আমরার বাড়িত নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল, কেন আসব? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এইসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায়। তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছড়ল, কোন নায়ক নায়িকা? বল না লাবণ্য আপা, দাঁড়া মনে করি।
পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হতেই বলল, লিখন শাহ আর চিত্রা দেবী, তুমি আমার ছবির নায়ক নায়িকা। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্য ছিল লিখন শাহ। দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি। আর এখন আবিষ্কার করলো দেয়াল গড়িটার কাটা গড়ছে না। গড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকেই হাত গড়ি পরে। দেয়াল গড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকি দিল। হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন। প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছে। আমি